হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য মেজর পেপার 10 এর জন্য যে টপিকটা আমরা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য, সেটা হলো কর্মক্ষেত্রে নারীর যৌন হেনস্থা এবং এর আইনি সুরক্ষা কী কী রয়েছে। ঠিক আছে, কর্মক্ষেত্রে নারীর যৌন হেনস্থা এবং আইনি সুরক্ষা থাকবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের 6 সেমিস্টারের মেজর পেপার 10 সিবিপিবিইউ ইউনিভার্সিটির জন্য। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেই কোর্স ফিটা করা হয়েছে অল সাবজেক্টের জন্য পুরো সেমিস্টারের, সেটা হলো শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো প্রিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা ছোট অনুরোধ থাকবে তোমাদের কাছে, যে প্লিজ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করো। ঠিক আছে, তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক, যেটা হলো কর্মক্ষেত্রে যে নারীদের উপরে যে যৌন হেনস্থা করা হয় এবং এর বিরুদ্ধে কি কি আইনি সুরক্ষা বা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো কর্মক্ষেত্রে নারীর যৌন হেনস্থা, যে ভারতবর্ষে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য 2013 সালে একটি ঐতিহাসিক আইন পাশ করা হয়। ঠিক আছে, 2013 সালে কিন্তু এই আইনটা পাশ হয়, যখন কর্মক্ষেত্রে বিভিন্ন কর্মসংস্থানে নারীদের প্রতি যে যৌন অত্যাচারটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। ঠিক আছে, তো এটা হলো কি দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্কপ্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013, যেটাকে সংক্ষেপে বলা হয় POSH, পশ অ্যাক্ট। ঠিক আছে, তো এই পশ অ্যাক্ট নামে এই অ্যাক্টটা পরিচিত। এটা কি হয়, যে কর্মসংস্থানে নারীদের প্রতি যে যৌন হ্যারাসমেন্ট করা হয়, যৌন নির্যাতন করা হয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যে অ্যাক্টটা বা যে আইনটা পাস হয়, সেই অ্যাক্টটাকে বলা হয় পশ অ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিশাখা নির্দেশিকা কি রয়েছে এই আইনের মাধ্যমে। দেখো, এই আইনটি প্রণয়নের মূলে ছিল 1997 সালে সুপ্রিম কোর্টের প্রদত্ত বিশাখা নির্দেশিকা। তো এই বিশাখা নির্দেশিকা যে প্রথম এই যে আইনটা পাশ করার মূল কারণ ছিল এই বিশাখা নির্দেশিকা। ঠিক আছে, রাজস্থানের ভানুয়ারি দেবীর ঘটনার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রথমবার কর্মক্ষেত্রে যৌন হেনস্থাকে মৌলিক অধিকারের বিরুদ্ধে বা মৌলিক অধিকারকে লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেন। ঠিক আছে, প্রথমবার কিন্তু তখন সেই জায়গাটিকে কি যৌন হেনস্থা করা হয় নারীর বিরুদ্ধে, তো যেটা হলো রাজস্থানের ভনওয়ারি দেবীর একটা ঘটনা ঘটেছিল। ঠিক আছে, তো সেই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রথম এটা অনুভব করে যে নারীর যে এই সুরক্ষাটা দেওয়া খুবই প্রয়োজন এবং এই ধরনের যৌন হেনস্থাকে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে, ঠিক আছে, মানুষের বা ব্যক্তির যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারকে লঙ্ঘন হিসেবে সুপ্রিম কোর্ট মনে করেছেন এবং আইন আসার আগে পর্যন্ত কিছু নির্দেশিকা পালনের আদেশ দেন। যতদিন পর্যন্ত না এই আইনটা পাস হয় ততদিন পর্যন্ত কিছু নির্দেশ দেয় সেটা পালন করার জন্য। ঠিক আছে, তো ওটাই হলো এই বিশাখা নির্দেশিকা। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে আইনের প্রধান দিকসমূহ। কি কি দিক রয়েছে দেখো। তো এই আইনের প্রধান দিকসমূহ, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আইনি বিধানগুলো এখানে দেওয়া হয়েছে, যে এই আইনে যৌন হেনস্থাকে বিস্তারিতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে শারীরিক স্পর্শ। ঠিক আছে, তো কি কি ভাবে যে নারীদের প্রতি যৌন হেনস্থা হয়ে থাকে বা কিটাকে কোন কোন বিষয়গুলোকে আমরা অপরাধ হিসেবে দেখব। তো এখানে প্রথম যে বিষয়টা বলা হয়েছে শারীরিক স্পর্শ, তারপরে হলো যৌন ইঙ্গিতবাহী মন্তব্য। ঠিক আছে, যৌন ইঙ্গিতবাহী যদি কেউ যদি মন্তব্য করে তাহলে সেটাও কিন্তু অপরাধ হিসেবে ধরা হবে।
অশ্লীল ছবি দেখানো বা যৌন অনুগ্রহের দাবি জানানো, এই সবই যৌন হেনস্থার অন্তর্ভুক্ত। যে এই যে বিষয়গুলো বললাম সমস্ত কিন্তু থাকবে যৌন হেনস্থার অন্তর্ভুক্ত। তো কর্মক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলো যাতে না হয় তার জন্য সুপ্রিম কোর্ট এই আইনটা প্রথম পাশ করে। আচ্ছা, আভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি, এটা কি রয়েছে দেখো, যে আইন অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে যদি 10 জন বা তার বেশি কর্মচারী থাকে, যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, 10 জন, সর্বনিম্ন 10 জন বা তার থেকে যদি বেশি কর্মচারী থাকে, তবে সেখানে একটি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, যেটাকে আইসিসি বলা হয়েছে, ঠিক আছে। তো এই ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি গঠন করা হলো বাধ্যতামূলক, তাদেরকে এই কমিটিটাকে গঠন করতেই হবে। যেই সমস্ত কর্মসংস্থানে 10 জন বা তার থেকে বেশি কর্মচারী কাজ করে। এই কমিটির প্রধান হবেন একজন উচ্চ পদস্থ কর্মচারী, ঠিক আছে। আর এই যে ইন্টারনাল কমপ্লেন কমিটি থাকবে, এখানকার প্রধান যিনি থাকবেন সেই থাকবে সেই যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের উচ্চ পদস্থ কোনো কর্মচারী থাকবে প্রধান। আচ্ছা, স্থানীয় অভিযোগ কমিটি, তারপরে যেটা রয়েছে এলসিসি, অসাংগঠনিক ক্ষেত্রে বা ছোট প্রতিষ্ঠানের জন্য জেলা স্তরে সরকার লোকাল কমপ্লেন্ট কমিটি বা এলসিসি গঠন করার কথা বলেছেন, ঠিক আছে। এটা থাকবে অসাংগঠনিক ক্ষেত্রে, ঠিক আছে। অসাংগঠনিক যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য, বা যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠান তাদের জন্য হচ্ছে লোকাল কমপ্লেন্ট কমিটি খোলার জন্য কথা এখানে বলা হয়েছে সরকার দ্বারা। আচ্ছা, তারপরে রয়েছে কি অভিযোগ পদ্ধতি। এবার কি কি পদ্ধতিতে অভিযোগ করা যায়, যেমন হেনস্থার শিকার নারী ঘটনা ঘটার 3 মাসের মধ্যে লিখিতভাবে কমিটির কাছে অভিযোগ জানাতে পারবে, ঠিক আছে। যেই নারীর সাথে যদি কোনো ধরনের যৌন হেনস্থা হয়ে থাকে, তাহলে তিনি 3 মাসের মধ্যে কিন্তু লিখিতভাবে এখানে অভিযোগ জানাতে পারবে ওই কমিটির কাছে। কমিটি অভিযোগ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে বাধ্য থাকবে, ঠিক আছে। নির্দিষ্ট সময় দেওয়া হয় কমিটিকে, এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটিকে কিন্তু ওই যে অভিযোগ দেওয়া হবে সেই অভিযোগের বিরুদ্ধে কিন্তু কাজ করতেই হবে। এতে কমিটি কিন্তু বাধ্য থাকে, ঠিক আছে, তাকে বাধ্যতামূলকভাবে সেই কাজগুলো করতেই হবে। আচ্ছা, নিয়োগকর্তার দায়িত্ব কি রয়েছে দেখো, আইন অনুযায়ী নিয়োগকর্তার কিছু নির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা রয়েছে, ঠিক আছে, আইনি কিছু দায়িত্ব রয়েছে। তো এখানে কি, কর্মক্ষেত্রে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যেই কোনো প্রতিষ্ঠানই হোক না কেন বড় বা ছোট, তো সেই কর্মক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট নিরাপদ পরিবেশ গঠন করা হলো তার একটা বাধ্যতামূলক কাজ। যৌন হেনস্থার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান সমৃদ্ধ নোটিশ প্রদর্শন করা, ঠিক আছে। ওখানে একটা নোটিশ প্রদান করতে হবে বা নোটিশ লাগাতে হবে, যে যেই নোটিশে লেখা থাকবে যে কোনো ধরনের যৌন হেনস্থার প্রতি যেন কঠোর শাস্তির ব্যবস্থা হওয়া উচিত, বা কঠোর শাস্তির বিধি একটা লেখা থাকবে সেই নোটিশে। সচেতনতামূলক কর্মশালা বা সেমিনারের আয়োজন করা, এই যে নারীর যে যৌন হেনস্থা করা হয়, তো এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় সচেতনতামূলক কর্মশালা তৈরি করা বা সেমিনার আয়োজন করা, যেখানে যে নারী হ্যারাসমেন্টের প্রতি যে যে যাতে না করা হয়, ঠিক আছে, মানুষদের সচেতন করার এই সমস্ত সেমিনার আয়োজন করা। তো এই আয়োজন করার দায়িত্ব যে থাকবে সেই সেই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা থাকবে তাদের এটা বাধ্যতামূলক কাজের মধ্যে পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দণ্ডবিধি এবং অন্যান্য সুরক্ষা কি রয়েছে নারী যৌন হেনস্থার প্রতি। তো 2013 সালে ফৌজদারি আইন সংশোধনের মাধ্যমে ভারতীয় দণ্ডবিধিতে হলো 374তম যে 354 এ যে ধারা রয়েছে সেই ধারাতে যুক্ত করা হয়েছে, এবং এর অধীনে কর্মক্ষেত্রে যৌন হেনস্থাকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, ঠিক আছে। 354 এ প্রথম যে ধারাটা রয়েছে, এখানে বলা হয়েছে যে যে কোনো ধরনের যৌন হেনস্থা একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। এবং এতে কারাদণ্ড এবং জরিমানার বিধি রাখা হয়েছে, কারাদণ্ড হতে পারে এবং জরিমানা বা উভয়েরই বিধি কিন্তু এই যৌন হেনস্থার প্রতি রয়েছে, ঠিক আছে। তো পরিশেষে বলা যায় 2013 সালের এই আইনটি কর্মক্ষেত্রে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের একটি বলিষ্ঠ পদক্ষেপ। লিঙ্গ সাম্য যেন কোনো ধরনের ভেদাভেদ না হয়, ঠিক আছে, এবং নারীদের প্রতি যেন সুরক্ষাটা আরও বেড়ে যায় তার একটা পদক্ষেপ হিসেবে ধরা হয়। এটি কেবল অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং নারীদের জন্য একটি ভিত্তিমুক্ত এবং সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা হলো এর
আইনি গ্যারান্টি প্রদান করা হলো এর একটা লক্ষ্য। ঠিক আছে, শুধুমাত্র যারা যৌন হেনস্থা করে, যে পুরুষেরা বা যে কর্মচারীরা, তাদেরকে শাস্তি দেওয়াই এর প্রধান উদ্দেশ্য নয়। এর আরেকটা যেটা উদ্দেশ্য হলো, নারীরা যেন তাদের আত্মসম্মান বজায় থাকে এবং তারা যেন সেই একটা সম্মানজনক কর্ম পরিবেশে তারা কাজ করতে পারে, এবং তার একটা গ্যারান্টি প্রদান করা হলো এই আইনের প্রধান লক্ষ্য। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।